সকলকে থ্যাংক ইউ। সকলে ধৈর্য ধরে রেখেছিলেন তার জন্য। বেশ, আমরা এখন সকলে জয়েন করছে। বেশ, আমরা আজকে মূলত কিভাবে বছর লিখতে হয় সেটা দেখব। কারণ বছর লেখার বেশ কিছু শৈলী আছে, তো সেই শৈলীগুলো আমরা শেখার চেষ্টা করব। যেহেতু আমরা আগে সংখ্যা পড়েছি, ফলে সংখ্যাগুলোকে আমরা লিখতে পারি। যেমন একটা খুব বড় সমস্যা হয়, সকলে ধরো কারোকে বলা হয়েছে যে আমাদের স্বাধীনতা কবে কত সালে হয়েছিল, সে কীভাবে লেখে? লেখে এরকমভাবে লেখে 1947 খ্রিস্টাব্দে আগস্ট মাসে এইরকম লেখে। কিন্তু এটা এটা এমনি লেখার সময় লেখে অনেকে, ঠিক আছে, ভুল নয় একেবারে যে ভয়ানক ভুল করেছো তুমি, মানে এ ভুলের ক্ষমা নেই, এরকম কোনো ব্যাপার নেই এখানে। কিন্তু বিষয় হচ্ছে যে এটাকে অন্যভাবে লেখা যায়। তো কিভাবে লেখা যায় সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। মূলত আমরা যখন বছর এবং মাস লিখি, তো দেখতে হবে ওটাকে আমরা কিভাবে লিখতে পারি। এইবারে এই যে 1947, আমরা কথায় কি বলছি? 1947 কি অভিজিৎ, আমরা এরকমই বলছি তো নাকি? হ্যাঁ স্যার, ওইটা যোগ চিহ্ন দিতে হয় আর কি মাঝে। না, আমি যোগ চিহ্ন দিচ্ছি না, আমি যে কথাটা বলছি আর কি, হ্যাঁ উনিশশো হ্যাঁ স্যার। সাতচল্লিশ তার হ্যাঁ মানে 1900 বলছি, তারপরে 47 বলছি। হ্যাঁ এইবারে তার মানে কি 1900 আর তার থেকে বেশি, তুমি যেটা বললে যোগ চিহ্ন দিতে দিলাম, যে 1900 থেকে 47 বেশি, এইটা হচ্ছে পদ্ধতিটা, ঠিক আছে? না হলে 1947 আমরা বাংলাতেও বলি না, ইংরেজিতেও বলি না, কারণ তাতে কি 1000 একটা এক্সট্রা শব্দ, আবার 900 আবার একটা শব্দ এক্সট্রা শব্দ, তারপরে 47। আমরা ওটাকে খুব শর্টে বলার চেষ্টা করি। দেখো, লাঘব দরকার, আমরা বেশি কথা বলতে চাই না। যদি কম কথার মধ্যে কাজ হয়ে যায়, আমি অকারণে বেশি কথা বলবো কেন? ঠিক তাই এখানেও আমরা সেই একই পদ্ধতি ফলো করব। যদি কম কথার মধ্যে কাজ হয়ে যায়, তাহলে আমরা সেখানে বেশি কথা বলবো না। তো এখানে যেমন আমরা বলি এখন কত, না এখন 2022, তো বিষয়টা হচ্ছে এই একই রকম। আমরা একদিকে বলছি 2000, ঠিক আছে, আমরা কিন্তু ওখানে 2000 বলছি না। এটাও লক্ষ্য করতে হবে যে কোনটা সোজা পথ, কোনটা সহজ পথ, সেই পথ আমরা নেব এবং তার মাধ্যমেই আমরা আমাদের এই যে সাল গণনার ব্যাপারটা, সেটা আমরা এর মাধ্যমে করব। দেখা যাক 1947কে আমরা কি বলতে পারি। এটাকে আমরা এভাবে বলতে পারি যে 47-এ সংস্কৃত কি বলা যায়? সপ্তচত্বরিংশৎ। হ্যাঁ, 7-এর হচ্ছে সপ্ত, আর 40-এর হচ্ছে চত্বরিংশৎ। আমরা জানি দশ, বিংশতি, ত্রিংশৎ, চত্বরিংশৎ, পঞ্চাশৎ, ষষ্টি, সপ্ততি, ঠিক আছে। তারপরে অশীতি, অনেকে আবার অষ্টি বলে ফেলে, অশীতি, নবতি, শতম, হয়ে গেল 100 অবধি। তাহলে এখানে সপ্ত চত্বরিংশৎ এটা আছে 47, আর 1900 এটাকে কি বলা যায়? 19কে কি বলি? ঊনবিংশতি। বেশ, ঊনবিংশতি, আর তারপরে শতম। শত আছে, তাহলে ঊনবিংশতি শতম। তাহলে সপ্তচত্বরিংশৎ এটা হচ্ছে ঊনবিংশতি শত, মানে 1900 থেকে সপ্তচত্বরিংশৎ বেশি, এটাকে বলে সপ্তচত্বরিংশদধিক
মানে সপ্তচত্বরিংশৎ অধিক, ঠিক আছে, সমাস হয়, আমি সমাসের জায়গায় যাচ্ছি না। এটাকে কিভাবে লিখব? সপ্তচত্বরিংশদধিক মানে সপ্তচত্বরিংশৎ অধিক ঊনবিংশতি শতম। সন্ধি করো, সপ্তচত্বরিংশদধিকোনবিংশতি শতম, এটা হচ্ছে সংখ্যা 1947। এইবারে কি এততম বর্ষ, আমি 1947টা বছরকে বোঝাচ্ছি না। আমি যখন বলছি 1947 সাল মানে যীশুখ্রিস্টের জন্মের পরে 1947তম সাল, তাই তো? সুতরাং আমি কি বলবো? ঊনবিংশতি শততমম বর্ষম। এই যে 1947, এটাকে যদি আমি সংস্কৃতে বলতে চাই তাহলে সপ্তচত্বরিংশদধিক ঊনবিংশতি শততমম বর্ষম, এই বছরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমি কি করছি? আগে যেটা বড় সংখ্যা তাকে পেছনে দিচ্ছি, কম সংখ্যাকে সামনে দিচ্ছি, সেই কম সংখ্যা অধিক বেশি সংখ্যাটা আমি বলছি। এবং আমি যেহেতু ওই অততম বর্ষটাকে বলছি, তাই সেই অততম বর্ষটাকে আমি তম শব্দটা বলছি। তম এখানে হচ্ছে একটা পূরণবাচক সংখ্যা, আমরা জানি পূরণবাচক প্রত্যয়। যেমন এক হচ্ছে সংখ্যা, কিন্তু প্রথম মানে হচ্ছে যে 1 নম্বরে আছে সে হচ্ছে প্রথম। 5 একটা সংখ্যা, ঠিক আছে, কিন্তু পঞ্চম হচ্ছে যে 5 নম্বরে যে আছে সে হচ্ছে পঞ্চম। সেই রকম 1947 একটা সংখ্যা, আমি যদি বলি এখানে 1947 জন আছে, তার মানে এতজন মানুষ এখানে আছে, 1947 জন। কিন্তু আমি এখানে যদি বলি আমরা কত সালে স্বাধীনতা লাভ করেছি, মানে খ্রিস্টের জন্মের পরে 1947তম সালে আমরা স্বাধীনতা লাভ করেছি, তাই আমাকে এক্স্যাক্টলি ওই তমটা ব্যবহার করতে হবে। তাহলে সপ্তচত্বরিংশ 47 অধিক 19 শত, ওই অততম বর্ষ হচ্ছে আমাদের স্বাধীনতা লাভের বর্ষ। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি আমাকে লিখতে হয় যে আমরা এত সালে স্বাধীনতা পেয়েছি, তাহলে আমরা কি লিখব? সপ্তচত্বরিংশদধিক ঊনবিংশতি শততমে বর্ষে বয়ম স্বাধীনতাম লব্ধবন্তঃ। বেশ, আমরা কি সংখ্যাটা বুঝতে পারলাম একটু হলেও? এরপর তো অভ্যাসের মাধ্যমে আরো স্পষ্ট হবে। ব্যাপারটা কি বোঝা গেল কিছুটা? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ, আমরা না এটা ব্যবহার করতে প্রচণ্ড ভয় পাই, ভাবি ঠিক হবে তার থেকে সংখ্যাটা লিখে না খ্রিস্টাব্দে লিখে দেব। ঠিক আছে, এখানে তমে খ্রিস্টাব্দে করতে পারো বর্ষের জায়গায়, অনেকে খ্রিস্টবর্ষে লেখে, দরকার নেই। খ্রিস্টাব্দে অব্দ শব্দ বর্ষ অর্থে আছেই। খ্রিস্টাব্দে বয়ম স্বাধীনতাম লব্ধবন্তঃ। বেশ, আমরা 1950 সালে আমরা আমাদের সংবিধান কার্যকর হয় মূলত, এবং তার জন্য আমরা প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস আমরা 1950 সালে আমরা প্রথম উদযাপন করি, তাই তো? 1950 সালের 26শে জানুয়ারি। তবুও সালটা একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, 1950। তো এটাকে আমরা কিভাবে লিখব? তো আমি দেখি একজনকে জিজ্ঞেস করি, একেবারে শেষ থেকে জিজ্ঞেস করছি, সুস্মিতা পণ্ডিত। সুস্মিতা, আপনি একটু বলুন কাইন্ডলি কিভাবে এটাকে বলা যায়। হ্যাঁ, পঞ্চাশদ অধিক। হ্যাঁ, 50 অধিক, সন্ধি করছি 50 অধিক ও একোনবিংশতি। কোনো বলার দরকার নেই, ঊনবিংশতি বললেই হয়ে যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পঞ্চাশদ অধিক ঊনবিংশতি শতম। হ্যাঁ, শতম। বেশ, অ্যাকচুয়ালি শতম নয়, শততমম। শততম। কারণ কি, আমি যদি বলি 1950 মানে 1950টা ইন্ডিভিজুয়াল, 1950টা মানে জিনিস বা মানুষকে বোঝাবে বা বছরকে বোঝাবে।
কিন্তু আমি যদি বলি ওই তম 1950তম, মানে 1949টা বছর আমার উদ্দেশ্য নয়, ওই যে 1950তম বর্ষ ওটাই আমার উদ্দিষ্ট। সুস্মিতা, বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, ওই জন্য তমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা মিস করা যাবেই না। তাহলে 50 अधिक 19 शततमं বর্ষম। তাহলে আমি বলছি শততমে খ্রিস্টাব্দে प्रथमः साधारणतन्त्रदिवसः उद्यापितः। বেশ, এরপর আমরা দেখব 1863। এটা কি খুব, এটা কোনো ইম্পর্টেন্ট ডে কি, ইম্পর্টেন্ট ইয়ার, কেউ বলবে? স্বামীজির জন্ম হ্যাঁ, 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। ঠিক আছে, আহ, তাহলে আমরা পুরোটা লেখার চেষ্টা করি। এবার মাসটাকেও ধরি, 1863 খ্রিস্টাব্দের, আমি লিখছি সিই কমন এরা, আর 12 জানুয়ারি। আমরা এটাকে ধরার চেষ্টা করব কিভাবে লিখব। ঠিক আছে, বেশ, প্রথমে আগে এটাকে ধরি। সঞ্চয়িতা, তুমিই বলো, তুমিই বলেছো, তুমিই বলো। হ্যাঁ স্যার, ত্রিষষ্টি অধিক মানে দাঁড়াও লিখি, ত্রিষষ্টি অধিক 63 अधिक, হুম তারপর অষ্টাবিংশতি শততমে হ্যাঁ ঠিক, অষ্টাবিংশতি শততমে শততমে বর্ষে। খ্রিস্টাব্দে। ঠিক আছে, হ্যাঁ, এরপরে কি তাহলে করবে? আহ, স্যার এখানে তাহলে ষষ্ঠী করে যদি করি যে শততম খ্রিস্টাব্দীয়। খ্রিস্টাব্দস্য, না, প্রয়োজন নেই, হুম, প্রয়োজন নেই, ওই খ্রিস্টাব্দের এই মাসেও বললেও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে দ্বাদশে দিনাঙ্কে। মাসটা বলতে হবে যে। ও ও, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, উম জানুয়ারি মাসস্য হ্যাঁ, দ্বাদশে মাসস্য, দিবসে। হ্যাঁ, দ্বাদশে দিবসে। অনেকে আবার কি করে জানো তো, দিবসের জায়গায় আরেকটা সুন্দর শব্দ ব্যবহার করে। দিনাঙ্কে। আ- না, আহানি, দ্বাদশে আহানি। আহন শব্দ তো, অহন শব্দ সপ্তমীর একবচন আহানি, শুনতে ভালো লাগে। জানুয়ারি মাসস্য দ্বাদশে হানি, লুপ্ত আকার হয়ে যায়। ঠিক আছে, দিবসে, আহানি সবই ব্যবহার করা যায়, দিনে, যে যেমন ব্যবহার করবে, অসুবিধার কিছু নেই। বেশ, এটা একটু আমি দেখতে সুন্দর করে দিই, তাহলে চোখে চট করে লাগবে। বেশ, ঠিক আছে। আহ, তাহলে আমাদের কি করতে হচ্ছে? আমি স্যার জানুয়ারি মাসস্য নাও লিখতে পারতাম, জানুয়ারি মাসেও লিখতে পারতাম। ঠিক আছে, একই অর্থ আসতো। হ্যাঁ, কে বলছো বলো। হ্যাঁ স্যার, ওইখানে ওই 1800 যেটা হয়েছে ওটা অষ্টাবিংশতি, ও তারপরে না না ওই না, অষ্টাবিংশতি হবে না তো, অষ্টাদশ হবে না স্যার? অষ্টাদশ হবে, অষ্টাদশ। আমি মিস করে গেছি। কত হ্যাঁ, জায়গায় শটাও নেই আর কি। অষ্টাদশ শততমে। ঠিক আছে, অ- অষ্টাবিংশতি মানে তো 28। হ্যাঁ, আর ঠিক স্যার আছে, ওই অটা তখন তো হয়ে যাবে মনে হয়, হুম, ওই যেটা অধিক, ত্রিষষ্টি অধিক। একদম। 63 अधिक 18 शततमे, অষ্টাদশ মানে 18। ঠিক আছে, 63 63 অধিক 18 তারপরে 1800 শততমে খ্রিস্টাব্দে। ঠিকই বলেছে অভিজিৎ, জানুয়ারি মাসস্য দ্বাদশে দিবসে। আচ্ছা, এতদূর বোঝা গেছে, আমি পরে আর একটা ট্রাই করব তাহলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বেশ, 1863 হয়ে গেল। এরপর 1897 খ্রিস্টাব্দ, 23 জানুয়ারি। বেশ, আহ,
এটাকে কিভাবে বলা যায় শেষ থেকে জিজ্ঞেস করি। সৌমিত্র পাত্র, সৌমিত্র বলবে? হ্যাঁ স্যার। বলো। সপ্তনবতিः অধিক। দাঁড়াও দাঁড়াও, লিখি আমি আগে। সপ্ত নবতি অধিক 1800, অষ্টাদশতমে। না অষ্টাদশ শত, শততমে অষ্টাদশ শততমে খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে, তারপর জানুয়ারি মাসস্য মাসস্য ত্রিবিংশ দ্বাবিংশতিः ত্রয়োবিংশতি। ত্রয়োবিংশতিতমে দিনাঙ্কে। হ্যাঁ ঠিক, ত্রয়োবিংশতিতমে দিবসে। ঠিক আছে, দিবসে বা ত্রয়োবিংশতিতমে অহনি, যেমন বলতে পারো। দেখো দিনাঙ্ক মানে কি? দিনের সংখ্যা। এই যে 1897 23শে জানুয়ারি, এটা হচ্ছে দিনের সংখ্যা, বুঝতে পেরেছো? কিন্তু এইখানে তুমি দিনাঙ্কে বলবে না, তমে দিবসে বা দিনে বা আহনি। দিনাঙ্ক লেখে কখন? যখন অঙ্কে লেখে তখন লেখে এই যে এই অস্মিন দিনাঙ্কে। সৌমিত্র, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা এভাবে লিখব। আচ্ছা, এরপরে সন্দীপাকে জিজ্ঞেস করব। সন্দীপা, তোমার জন্ম সাল কত বলো? 2000 সাল। একেবারে 2000? হ্যাঁ স্যার। বাহ, 2000 সালের বলো, ডেট বলো। 8ই আগস্ট। বেশ, এবারে বলো তুমি কি লিখবে। দ্বিসহস্র দ্বিসহস্র তমে দ্বিসহস্রতমে খ্রিস্টাব্দে অষ্ট আগস্ট মাসস্য হ্যাঁ, আগস্ট মাসস্য অষ্টতমে দিবসে। না 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 না, শোনো শোনো, যখন ঊনবিংশতিতে চলে যায় না, সেখান থেকে তম যোগ করে। আর এক থেকে কিরকম করে জানো? অষ্টম। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো দিয়ে করে। হ্যাঁ স্যার, অষ্টমে দিবসে। হ্যাঁ, অষ্টমে দিবসে। কি আমার জন্ম হয়েছিল, বলো কি হবে? মামা মম জন্ম দিবস। মম জন্ম অভবত, আমার জন্ম হয়েছিল। ঠিক আছে সন্দীপা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। द्विसहस्रतमे ख्रीष्टाब्दे আগস্ট মাসস্য অষ্টমে দিবসে মম জন্ম অভবত। বেশ, আমাদের মধ্যে একটু সিনিয়র কাকে পাওয়া যায়? অভিজিৎ, তোমার কত? তোমার 2000 নাকি? না স্যার, কত? 1995। যাক, পাওয়া গেছে অন্তত একজনকে। 1995 এর বলো তো, ডেট বলো। 25শে জানুয়ারি। সবাই জানুয়ারি? মহৎ মানুষেরা সবাই জানুয়ারিতে জন্মেছে, ঠিক আছে? স্যার আমি তোমার মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা আছে অভিজিৎ, দেখো ভাই। বলো বলো ভাই, বলো বলো। হ্যাঁ, পঞ্চনবত্যধিক পঞ্চনবত্যধিক, ঊনবিংশ সকলের জন্য বলছি, পঞ্চনবতি মানে 95 হয়ে গেল, অধিক এবারে 1900টা বলবে ও, বলো। হ্যাঁ, ঊনবিংশতি ঊনবিংশতি শততমে শততমে খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে জানুয়ারি মাসস্য মাসস্য পঞ্চবিংশতিতমে হ্যাঁ দিবসে দিবসে মম জন্ম অভবত। অহম জাতবান। অহম জাতবান, অহম জাতঃ, যেমন ইচ্ছা ব্যবহার করতে পারো। আচ্ছা, কারো কোনো কনফিউশন এতদূর অবধি? আচ্ছা, এক সেকেন্ড, আমাদের মধ্যে সবচেয়ে মানে 2000-এর পরে জন্মেছে কে? কেউ একজন, কেউ আছো 2000-এর পরে? নাকি সৌমিতাই আমাদের, এই সন্দীপাই আমাদের সবচেয়ে ছোট?
2000-এর পরে কেউ নেই? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, এখানে একটা মজা আছে ওই জন্য বলছি। 2005। এখানে বলার সময় আমরা কি বলছি? 2000, সরি, 2000 এবং 5। আমরা লেখার সময়ও কিন্তু ওরকমই লিখবো, তখন কিন্তু 2000 লিখবো না, বিংশতি শততমে লিখবো না, এটাই বলতে চাইছি। আমরা 1995 বলছি কিন্তু 2005 বলছি, কিন্তু 2022 বলছি। এইখানে ওইভাবে যাব, আমি এটা বলতে চাইছি। মানে এখানে পঞ্চাধিক দ্বিসহস্রতমে খ্রিস্টাব্দে বলবো, 2022 মানে দ্বাবিংশতি অধিক দ্বিসহস্রতমে খ্রিস্টাব্দে বলবো। এটা কি বোঝা যাচ্ছে চন্দন? বোঝা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ চন্দন, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, তো এরপরে আমরা চেষ্টা করব সংখ্যাতে লিখে ফাঁকিবাজিটা না করতে। আমরা একেবারে ভাষায় লিখব, দেখবে লিখে একটা সুকুন পাবে, ভেতরে একটা শান্তি পাবে। বেশ, যদি বলি আজ, বাংলায় লিখছি, আজ 2022 সালের 19শে ফেব্রুয়ারি। আমাদের লিখতে হবে তো এগুলো কোনো সময়, কিভাবে লিখব? বেশ, আমি একজনকে জিজ্ঞেস করছি। চন্দন, তোমরা তো ভালোই বলো, কে কোনোদিন বলনি এখনো অবধি? একদিনও বলনি, সে বলো। বলবো স্যার? মমিতা, আগে কোনোদিন বলনি? না স্যার, আপনার তাহলে ক্লাস মমিতা প্রথম। বলো। অদ্য অদ্য দ্বাবিংশত্য অদ্য দ্বাবিংশত্যধিক দ্বিসহস্রতমস্য ফেব্রুয়ারি মাসস্য দাঁড়াও ঊনবিংশতি। দাঁড়াও 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 দাঁড়াও, এক সেকেন্ড এক সেকেন্ড। আমি তো বয়স হয়েছে, তাড়াতাড়ি ছুটতে পারি না। দ্বিসহস্রতমস্য দ্বাবিংশতি অধিক দ্বিসহস্রতমস্য কি? খ্রিস্টাব্দস্য। হ্যাঁ, দ্বিসহস্রশততমস্য। দ্বাবিংশতি অধিক দ্বিসহস্রশততমস্য। আচ্ছা, দ্বিসহস্রশততমস্য মানে সংখ্যাটা কত হয় জানো? 2000, তারপরে আরও দুটো শূন্য, এটা হচ্ছে 2,000 শত। কিন্তু সেটা তো নয়, আমাদের তো 2,000, আবার শত কেন দেবে? মমিতা পাজলড হয়ে গেলে তো? দেখো, দ্বাবিংশতি 2022 মানে কি? আগে আমি ধরো বলছি 2022, আগে 22টা নিলাম, তারপরে 2000 লিখলাম। এখানে তো 100-র ব্যাপার নেই, 2000ই তো বলে দিচ্ছি। তার মানে কি, দ্বাবিংশতি, তুমি তারপরে অধিক বললে, প্লাস দিলাম, অধিক 2,000। 2,000 মানে 2000 হয়ে গেল। আগে কি ছিল? আগে 1800 ছিল, ওই জন্য অষ্টাদশর পরে শত বলতে হতো। এখানে তো শয়ের ব্যাপার নেই, 2000 বললেই হয়ে যায়, তাই তো মমিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অদ্য দ্বাবিংশতি অধিক দ্বিসহস্রতমস্য খ্রিস্টাব্দস্য, তারপরে বলো। ফেব্রুয়ারি মাসস্য ঊনবিংশতি। দাঁড়াও লিখি, ফেব্রুয়ারি মাসস্য ঊনবিংশতি ঊনবিংশতি। দিনাঙ্কে। এই দিনাঙ্কে আবার কি হলো? ঊনবিংশতিতমঃ দিবসঃ। अद्य द्वाविंशति अधिक द्विसहस्रतमस्य খ্রিস্টাব্দস্য ফেব্রুয়ারি মাসস্য ঊনবিংশতিতমः দিবসः। মানে ব্যাপারটা কি হলো, আজ 22 বেশি 2000 সালের, মানে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 19তম দিন। মনামির কোথায় অসুবিধা হলো? স্যার এই যে ঊনবিংশতি দিবসে এইরকম লেখা যাবে? না, লেখা যাবে না। ঊনবিংশতি বলো কি করে হয়? ঊনবিংশতি, যখনই ঊনবিংশতি বলবে
তোমরা তো সংখ্যাবাচক বিশেষণ জানো, ঊনবিংশতি যখনই সংখ্যাবাচক বিশেষণ হয়ে গেল, তার মানে কি হবে? 19টা দিন। ঊনবিংশতি তমে। হ্যাঁ, তম বললে কি হবে? আগের 18টা দিন আমার লক্ষ্য নয়, ওই 19তম দিনটা হচ্ছে আমার লক্ষ্য। ধরো 10 জন দাঁড়িয়ে আছে, আমি বলছি দশম লোকটাকে ধরে আনো, তুমি 9জনকে পাত্তাই দেবে না, দশম লোকটাকে ধরে আনবে। সেই রকম আজকে 19 তারিখ, মানে 18টা তারিখ, আমি 18টা দিন বলতেই চাইছি না, আজকের দিনটাকেই ধরতে চাইছি। তাই কি বলছি? ঊনবিংশতিতমঃ দিবসঃ। মানে এই ব্যাপারটা বোঝা গেল? স্যার বুঝেছি। বেশ, তাহলে আমরা এরপরে ডেটটা লিখতে পারবো তো? রামানন্দ, স্যার আমরা ডেট লিখতে পারবো তো? স্যার তোমার জন্মসাল বলো। 1999 23শে জুলাই। আর তোমার এম এ কত সালে হয়েছে? এমএ হয় নাই, চলছে। বাহ, গ্র্যাজুয়েশন কত সালে? 20 2020। কোন মাসে যেন হয়? জুলাই মাসে। 2020 সালের ধরো, তোমাকে একটা ডেট দেওয়া যাক, ওই একটা ভালো দিন, 26শে জুলাই। এই 26শে জুলাই তোমাদের একজন স্যারের জন্মদিন, আমার নয় অবশ্যই। তারা ক্লাস নিচ্ছেন না, কিন্তু তারা পেছনে থেকে একটা হিউজ সাপোর্ট দিচ্ছেন, লিঙ্ক ফিঙ্ক দেওয়া ইত্যাদি। মানে তারাও তারা অন্য দায়িত্বে আছেন, আমরা কয়েকজন ক্লাসের দায়িত্বে আছি, তো তারাও মানে পরে হয়তো তারা ক্লাস নেবেন। বেশ, তো যাই হোক, কি করে বলা যায় বলো রামানন্দ? বিংশতিধিক অধিক নয়, অধিক। হ্যাঁ, বিংশতিধিক বিংশতি প্লাস অধিক, বিংশত্যধিক দ্বিসহস্রেণ দ্বিসহস্রেণ কেন? দ্বিসহস্রতম তম তমে খ্রিস্টাব্দে। ব্যাস, সালটা পেয়ে গেলে। বিংশতি অধিক দ্বিসহস্রতম খ্রিস্টাব্দ, সালটা পেলে? জুলাই জুলাই মাস হ্যাঁ, জুলাই মাসস্য ষটবিংশতি ষड्विंशति বিংশতি দিবসে। তমে, তমেটা ভুলে যাচ্ছ। দিবসে অহম, আমি সাম্মানিক কক্ষাম উত্তীর্ণবান, তাই তো? আমি গ্র্যাজুয়েশন পাস করেছিলাম। এটা আমি জাস্ট একটা সংখ্যা, মানে একটা জাস্ট ডেট দিতে হয় তাই দিয়েছি। তুমি জুলাই মাসিও বলতে পারো, ঠিক আছে? তো विंशत्यधिक द्विसहस्रतमे ख्रिस्टाब्दे जुलै मासस्य षड्विंशतितमे दिवसे अहं साम्मानिक कक्षाम् उत्तीर्णवान्। ঠিক আছে? বেশ, তাহলে রামানন্দ বোঝা যাচ্ছে তো? লিখতে পারবে তো? তুমি কিন্তু পরিষ্কার বলে না, আমি তোমাকে হেল্প করলাম বলে অনেকটা এগুলো, তুমি কিন্তু ওই কি দ্বিসহস্রেণ কি একটা বলছিলে, লক্ষ্য রাখো কিভাবে করা হচ্ছে। হ্যাঁ, বেশ। এরপরে আমরা তুমি মিউট করে নাও রামানন্দ। বেশ, এরপরে আমরা কারো আরেকজনকে ধরি। লাহিদা, লাহিদা আছো? লাহিদা খাতুন, লাহিদা আছো? কথা শোনা যাচ্ছে না। মাম্পি ঘোষাল, মাম্পি আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ মাম্পি, তোমার একটা মেমোরেবল ডে বলো এখনো অবধি। স্যার আমার জন্মসালটা বলবো? হ্যাঁ বলো। 1997, 1997, 27 জুন। 27 জুন। জুন। আচ্ছা আচ্ছা, আমি এইভাবে লিখি, 27 জুন, 27/6/1997, এরকম করে তো ডেটটা দেয়।
বেশ, হ্যাঁ বলো স্যার এটা কি বলা যায়? সপ্ত সপ্তনবতি হুম। অত্যাধিক অত্যধিক নয়, নবতি অধিক, অধিক অধিক মানে নবত্যধিক, তাই তো? হুম 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 সন্ধিটা করতে হবে, ঊনবিংশতি সপ্তনবতি, হ্যাঁ, ঊনবিংশতি, আহ, শততমে হ্যাঁ, শততমে উম, জুন মাসস্য খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দে হুম, জু- জুন মাসস্য জুন মাসস্য, উম, সপ্তবিংশতি হুম, তমে, দিনাঙ্কে বা দিবস তমে, তমে, তমেটা কেন ভুলে তমে যাচ্ছ? হ্যাঁ স্যার দিবসে দিবসে অহম অহম জাতবতী, আমি জাত জন্মেছিলাম, জাতবতী হ্যাঁ আমি জন্মেছিলাম, ঠিক আছে। তাহলে কি হলো? সপ্তনবতি অধিক ঊনবিংশতি শততমে খ্রিস্টাব্দে জুন মাসস্য সপ্তবিংশতিতমে দিবসে অহম জাতবতী। বেশ, আশা করি আমরা সকলেই এরপর সংখ্যা লেখার ক্ষেত্রে, মানে এই যে বর্ষ লেখার ক্ষেত্রে খুব একটা বেশি চাপ পাবো না। কার হ্যাঁ মনে হচ্ছে যে আমার চাপ হতে পারে সে বলো। হ্যাঁ হ্যাঁ, সঞ্চয়িতা বলো। স্যার, জুন মাসস্য স্যার, এটা হাইফেন হলো কেন? হলন্ত বলে, মানে নয় হলন্ত না আছে না বলে? না, আসলে যদি বাই চান্স বুঝতে অসুবিধা হয় তার জন্য, এই জন্য আমি করেছিলাম। দেখো কেমন দেখতে লাগছে, মনে হতে পারে কি হ্যাঁ হলো, হ্যাঁ ওটা চোখে লাগতে পারে, তার জন্য আমি একটা ড্যাশ দিয়েছিলাম, ওটা ওই চোখের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা র্যান্ডম ডেট তোলা যাক। আচ্ছা, দেখি কে কাকে চ্যালেঞ্জ করতে পারে। দেখি কাকে দেওয়া যায়। রঞ্জন, রঞ্জন দাস আছো? হ্যাঁ স্যার। তুমি একটা র্যান্ডম ডেট বলো, ডেট বলে গ্রুপ যারা আছে তাদের মধ্যে কারো একজনকে ইয়ে করে দাও, রেফার করে দাও, সে বলবে। কত কঠিন ডেট বলতে পারো দেখি। উনিশশো 96। হ্যাঁ, মাস বলো, ডেট ডেট বলো। আগস্ট মাস বেশ, 1996। কতই আগস্ট? উম, আচ্ছা, 9ই আগস্ট করে দিচ্ছি, অত ভাবা যাবে না। 9ই আগস্ট 1996, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কে বলবে বলো, কারো একজনের নাম বলে দাও, তাকেই বলতে হবে। রঞ্জন, কারা কারা আছে দেখা যায় জানো তো? রঞ্জন, কে বলবে সেটা বলে দিয়ে যাও। স্যার কি বলবে? হুম, আর এটা নিজেদের ক্লাস, নিজের মতো বলবে, ও তো চাপের কি আছে, বলো না তুমি কে বলবে। স্যার তাহলে চন্দন বলুক। চন্দন বলো। হ্যাঁ স্যার। হুম, ষণ্ণবতি অধিক দাঁড়াও, এটা ষট প্লাস নবতি ষণ্ণবতি হয়ে যায়, হ্যাঁ। ষণ্ণবতি অধিক ষণ্ণবতি অধিক অধিক ঊনবিংশতি বিংশতি শততমে শততমে খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে, শততমস্য হতে পারে, মানে শততমস্য দরকার নেই, শততমে খ্রিস্টাব্দে, ওকে। শততমে হুম, খ্রিস্টাব্দে হুম, অগস্ট মাস অগস্ট মাস অগস্ট মাস অগস্ট মাস অগস্ট সস্য, মাসस्य হুম, अगस्त मासस्य नवम नवम दिवसः
নবম আহানি দিবসः, ঠিক আছে, নবম দিবসः বললেও হবে, বা নবমে দিবসে, বা নবমः দিবসः, ঠিক আছে, তুমি একবার দিনটা বলেছো, কোনো অসুবিধা নেই। षण्णवति अधिक ऊनविंशतिशततमे খ্রিস্টাব্দে আগস্ট মাসস্য নবম দিবসः। এবারে যদি বলি ওই দিনে কিছু হয়েছিল, বলবো নবম দিবসে এতৎ অভবৎ। চন্দন, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। চন্দন, এত সহজে রঞ্জনকে ছেড়ে দেবে? তুমিও একটা কড়া ডেট বলো না, রঞ্জন করুক। বলো চন্দন। এরপরে আমরা সাল লেখার আরেকটা পদ্ধতি শেখাবো, যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, ঠিক আছে? আগে আমরা 1900 হ্যাঁ বলো, 1900 1900 বলো না 18? আচ্ছা, অন্য একটা 1918। রেট বলি, মানে কারণ দূরেরটা বলি, মানে ওই 1234 সালে 1234 সালের ডেট বলো। 31শে অক্টোবর। বাহ, 31শে অক্টোবর। দেখো রঞ্জন, কত সোজা একটা সাল দিয়েছিলে, কোথায় তোমাকে দিয়েছে। রঞ্জন বলো, বলো, পারবে তুমি। চতুর্থিংশত অধিক, চতুস্ত্রিংশত, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ চতুর্থিংশত অধিক চতুস্ত্রিংশত অধিক দ্বাদশ দ্বাদশ শততম শততমে খ্রিস্টাব্দে। শততমে খ্রিস্টাব্দে, এবার এবার মাসটা বলবো, তাই তো হ্যাঁ, স্যার? মাসটা ধরবে, হ্যাঁ। তাহলে অক্টোবর মাসস্য ব্যাস, অক্টোবর মাসস্য একত্রিংশৎ একত্রিংশৎ দিবসः। তমঃ ভুলে যাচ্ছ কেন? তমঃ দিবসः। হ্যাঁ, তমঃ দিবসः। একত্রিংশত্তমः একত্রিংশৎ, ঠিক আছে, একত্রিংশত্তমः দিবসः। দেখো চন্দন, ও কিন্তু করে দিয়েছে, ঠিক আছে। চতুস্ত্রিংশৎ, ঠিক আছে, 34, চতুস্ত্রিংশৎ অধিক দ্বাদশশত 1200 খ্রিস্টাব্দে অক্টোবর মাসস্য একত্রিংশত্তমः দিবস। একত্রিংশৎ হয়, তারপরে তমঃ অ্যাড হয়েছে, একত্রিংশত্তমः দিবসः। বেশ, আমরা বুঝতে পারছি তো? অসুবিধা হচ্ছে না তো? না স্যার। বেশ, কার এখনো মনে হচ্ছে আমার একটু কঠিন লাগছে, বলে ফেলো। বেশ, তার মানে সবাই বুঝতে পেরেছে। এবারে আমরা খুব ইন্টারেস্টিং একটা পদ্ধতি শিখব, স্যার যেভাবে, হ্যাঁ মনামি বলো। স্যার আমার গাইড স্যার ফোন করেছিলেন, তাই আমি লেফট হয়ে গেছিলাম স্যার। হ্যাঁ, তুমি বলা বুঝতে হয়ে পারছো গেছে তো? সব? হ্যাঁ, হ্যাঁ আমি তুমি বুঝতে পেরেছি। ব্যাস, তাহলেই হবে। মানে তুমি না বুঝতে পারলে বলো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছি স্যার, আমি ব্যাস, লিখেও ঠিক নিয়েছি। আছে, ঠিক আছে। এইবারে যখন থিসিসে লিখবে, সুন্দর করে গুছিয়ে এরকম করে লিখবে, বা কোথাও বলবে যখন, এরকম ভাবে সুন্দর করে বলবে। শুধু ডেটটা দিয়ে, আর যদি দিনাঙ্কে লিখতে যাও তাহলে তখন লিখতে হবে ধরো 1947 সালের 15ই আগস্ট, 1947, বা এরকম 15/8/1947, তারপরে লেখে দিনাঙ্কে। এই যে বলছিলেন না দিনাঙ্ক, এইটা হচ্ছে দিনাঙ্ক, এটা হচ্ছে দিনের সংখ্যা, বুঝতে পেরেছো? ওই জন্য দিনাঙ্ক বলে, ঠিক আছে। হয় এরকম ভাবে লিখবে, না হলে আমি যেমন ভাবে বললাম, অমুকে দিবসে করে লিখবে, অমুকে আহানি করে লিখবে, ঠিক। জানা থাকলো বর্ষ লেখার পদ্ধতি। এরপর আমরা হ্যাঁ স্যার, আরেকটা, কিন্তু একটা জায়গারও তো একটা বিষয় আছে, তো বিশাল বড় হয়ে যাচ্ছে। শোনো, যেভাবে এটা তো, হ্যাঁ অবশ্যই জায়গার ব্যাপার আছে, অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে
তুমি যখন চন্দন বলতে যাবে, তুমি আমাকে বলো না, তোমাকে বলা হলো একটা ইন্টারভিউয়ে বলতে, তুমি কি বলবে? পঞ্চদশ অষ্ট 1947 কি বলবে? হ্যাঁ সেটাই বুঝতে লেখার সময় না হয় লিখলে না, পাশ কাটিয়ে বেরিয়ে গেলে 15/8/1947 বাংলায় বলে দিলে, পাশে সংস্কৃতে দিনাঙ্কেটা লিখে দিলে, সংস্কৃতে কি বলবে? তখন তোমাকে এইরকম ভাবেই বলতে হবে যে সপ্তচত্বরিংশদধিক ঊনবিংশতি শততমস্য খ্রিস্টাব্দস্য আগস্ট মাসস্য পঞ্চদশে দিবসে বয়ম স্বাধীনতাম লব্ধবন্তঃ। এটা যদি তখন মাথায় কাজ না করে চন্দন, তখন তুমি যদি বলো 19 না 15/8 বা 15 আগস্ট 1947, কি বলবে তখন? খুঁজেই পাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। ফলে এটা তো তোমাকে একেবারে রপ্ত করে রাখতে হবে। সে তুমি লেখার সময় না হয় একটু এরকম করে দিনাঙ্কে লিখে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বলার সময় বাবা বলতেই হবে, উপায় নেই। তো আমাদেরকেও তো বলতে হয়, ধরো যখন কোনো ইন্টারভিউয়ে গেছি বা কোথাও কোনো জায়গায় বলতে ডেকেছে, একটা ডেট বলছি, তখন আমাকে এভাবেই বলতে হয়, উপায় থাকে না। সুতরাং এইটা শিখে রাখতে হবে, মানে অবহেলা করার একটুকুও জায়গা নেই। লেখার সময় অবহেলা করলেও করতে পারো, কিন্তু বলতে গেলে আর কোনো উপায় নেই, এটাই ধরতে হবে। বেশ, কিন্তু চন্দন স্যার তুমি হ্যাঁ বলো অভিজিৎ। ওই সেপ্টেম্বর অক্টোবর এগুলোতে যে ওই বরগুলো হয়, ওটা অন্তস্থ ব হয় তো, না বর্গীয় ব? দেখো, বর্গীয় ব হবে, কারণ কি ইংরেজিতে যেখানে বি আছে সেখানে হচ্ছে বর্গীয় ব, যেখানে ভি আছে, ভি পর ভ্যান বলি না, ওইখানে অন্তস্থ ব। যেমন বিবেকানন্দ, ভি আছে, অন্তস্থ ব। আচ্ছা কিন্তু যদি ঠিক কিন্তু যদি বলি কারোর নাম হচ্ছে বাদল, BADAL, বিটা বর্গীয় ব দেবে, আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছো? আর স্যার জুলাইতে অনেক সময় দেখি লয়ের পর আকার, তারপরে দীর্ঘ ইকার দেয় বা হ্যাঁ। হ্রস্ব ইকার দেয়, দেবে, কোনো অসুবিধা নেই, ওগুলো যে যেমন লেখে বোঝা গেলেই হলো। আচ্ছা আচ্ছা হিন্দিতে ঠিক জুলাই লেখে, আমি জন্য জুলাই মাসস্য লিখলাম, আচ্ছা ঠিক আছে। ওগুলো খুব একটা বেশি ম্যাটার করবে না অভিজিৎ। আচ্ছা হ্যাঁ, কিন্তু ওই পদ্ধতিটা জেনে রাখো যে এই পদ্ধতিতে তোমাকে বসাতে হবে, ঠিক আছে ঠিক স্যার। আছে? এর পরের পদ্ধতিটা খুব ইন্টারেস্টিং। কি পদ্ধতি? ধরো 1947 আছে, এটাকে তুমি তো বহুভাবে লিখতে পারো, তুমি এক ধরনের লিখেছো। এইবারে আগেকার মানুষেরা বিশেষ করে ম্যানুস্ক্রিপ্টগুলোতে, ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পুঁথি, আগে তো এরকম বই ছিল না, হাতে করে পুঁথি লিখতে হতো। এবারে সেই পুঁথি যিনি লিখছেন, তিনি হয় আগে অথবা সেই ম্যানুস্ক্রিপ্টের শেষে, সেই পুঁথির একেবারে শেষে ডেট লিখতেন, যে কত ডেটে এটা লেখা হলো। তো সেই ডেটটা লেখার সময় না, ওনারা একটা দারুণ মজার কোড, মানে কোডিং ব্যবহার করতেন, কোড। সেই কোডটা আমরা সকলে জানি। ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। এইগুলো অ্যাকচুয়ালি কোড ওয়ার্ড, মানে এক বোঝাতে তুমি চন্দ্র শব্দ ব্যবহার করতে পারো, ঠিক আছে? 2 বোঝাতে পক্ষ শব্দ ব্যবহার করতে পারো, 3 বোঝাতে নেত্র বা গুণ, 3টে গুণ আছে সত্য রজ তম, সেই রকম গুণ শব্দ ব্যবহার করতে পারো 3 বোঝানোর জন্য, বা অগ্নি শব্দ ব্যবহার করতে পারো, ঠিক আছে? 4-এর জন্য বেদ শব্দ ব্যবহার করতে পারো, সাগর শব্দ ব্যবহার করতে পারো, বা আমাদের যে চতুর্বর্ণ আছে, 4টি আশ্রম আছে, 4টি যুগ আছে, এইরকম বর্ণ, আশ্রম, যুগ, এই শব্দগুলো ব্যবহার করতে পারো। 5 বোঝানোর জন্য তুমি বাণ শব্দ ব্যবহার করতে পারো, ভূত শব্দ ব্যবহার করতে পারো, পঞ্চভূত আছে, ঠিক আছে? প্রাণ শব্দ ব্যবহার করতে পারো, পঞ্চ প্রাণ আছে। এরকম 6-এর জন্য ঋতু শব্দ ব্যবহার করতে পারো, তাই তো আমরা জানি। 6টা রস আছে, রস শব্দ ব্যবহার করতে পারো। তারপরে 7-এর জন্য তুমি সপ্তর্ষি আছে, 7টি ঋষি শব্দ ব্যবহার করতে পারো। তারপরে 7টি সাগর আছে, 7 সমুদ্র, সাগর শব্দ ব্যবহার করতে পারো, ঠিক আছে? বা ধর 7টা স্বর আছে, সারেগামা পাধানিসা, স্বর শব্দ ব্যবহার করতে পারো।
অশ্ব শব্দ ব্যবহার করতে পারো। কেন? সূর্যের 7টি অশ্ব ছিল, তো সেই জন্য অশ্ব শব্দ ব্যবহার করতে পারো। ঠিক আছে? তো আটের জন্য আট অষ্ট বসু, বসু শব্দ ব্যবহার করতে পারো। আবার বলে 8টা দিগ্গজ আছে, পুরাণে বলা হয় তারা নাকি পৃথিবীকে ধরে আছে, তো গজ শব্দ ব্যবহার করতে পারো, মানে হাতি ব্যবহার করতে পারো। তো 9-এর জন্য গ্রহ শব্দ ব্যবহার করতে পারো, নবগ্রহ বলে যে আমরা জানি, নবগ্রহ, গ্রহ শব্দ ব্যবহার করতে পারো। তো 10-এর জন্য দিক শব্দ ব্যবহার করতে পারো। বেশ, 11-র জন্য রুদ্র শব্দ ব্যবহার করতে পারো, বলে একাদশ রুদ্র, বা অক্ষৌহিনী, একাদশ অক্ষৌহিনী আছে, এত বড় শব্দ ব্যবহার করবে কেন, রুদ্র শব্দই ব্যবহার করবে। 12-র জন্য দ্বাদশ আদিত্য, মানে সূর্য বা আদিত্য, এই শব্দগুলো ব্যবহার করতে পারো। এই 12 অবধি ব্যবহার করলেই হয়ে যায়, আর বেশি লাগে না। ঠিক আছে? তো 11টা কি বললেন? 11তে হচ্ছে রুদ্র, একাদশ রুদ্র, এই শব্দগুলো ব্যবহার করে। হ্যাঁ অভিজিৎ স্যার, বলো। সাগর শব্দটা ওই 4-এর ক্ষেত্রেও একবার বললেন, আর 7-এর হ্যাঁ, 4-এও ব্যবহার হয়, 7-এও ব্যবহার হয়। এই জন্য না বহু জায়গায় কনফিউশন হয়ে যায়, ওখানে 4 আছে না 7 আছে। ওই জন্য কনফিউশনের জন্য যেগুলো আছে না, ওগুলো অ্যাভয়েড করলে ভালো। যেমন ধরো 4-এর, তুমি অভিজিৎ যেহেতু সংস্কৃতের, আমি জানি তুমি জানবে, কি আছে? বেদ। বদতোটকম অম্বুধি সৈ প্রথিতম, অম্বুধি স মানে 4টে স। হ্যাঁ হ্যাঁ, আমরা 7 সমুদ্র পড়ে আসছি, কিন্তু অম্বুধি স বলতে 4টে সগণ বলা হচ্ছে। অম্বুধি মানে জলধি, মানে সমুদ্র। আবার 7 সংখ্যাও পাচ্ছি, সমুদ্রের 7 সংখ্যা। ফলে কিছু কিছু জায়গায় কনফিউশনও এসে যায়, একেবারে যে যায় না তা নয়। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অঙ্কানাম বামাগতি। মানে বামাগতি কেন বলছি, এটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হবে। কিরকম? ডান দিক থেকে বাঁ দিকে। এটা আবার কিরকম কথা, ডান দিক থেকে বাঁ দিকে, আমি বলছি। দেখো, যদি আমাকে ডান দিক থেকে বাঁ দিকে লিখতে হয়, তাহলে প্রথম সংখ্যা কি আসবে? 7, পরের সংখ্যা আসবে 4, তারপরের সংখ্যা 9, তারপরের সংখ্যা 1। দেখো তো এরকমই আসছে কিনা 1947। যদি ডান দিক থেকে বাঁ দিকে সংখ্যাগুলোকে সাজাই, হ্যাঁ স্যার। তাই আসছে তো সঞ্চয়িতা? তাই আসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সৌমিত্র, এটাই তো আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবারে কোডিংটা করো, খুব মজার। তাহলে তোমাকে আগে 7কে কোড করতে হবে। 7-এ কি বলবো সৌমিত্র, বলো। ঋষি। ঋষি বলি, ঋষিটা সমস্যা নেই, ঋষি। 4-এ কি বলবো? বেদ। বেদ। 9-এ? গ্রহ। বেশ। 1-এ? চন্দ্র। বেশ। এইবারে কি, এই পরিমিত খ্রিস্টবর্ষে, এই পরিমিত খ্রিস্টাব্দে, এরকম করে লেখে। ঋষি বেদ চন্দ্র পরিমিতে লেখে অথবা মিতে লেখে, একই অর্থ। খ্রিস্টাব্দে মানে 1947 খ্রিস্টাব্দে। দেখো কি মজার জিনিস, ঋষি বেদ গ্রহচন্দ্র পরিমিতে খ্রিস্টাব্দে মানে হচ্ছে 1947 খ্রিস্টাব্দে। সৌমিত্র, মজার না ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে ডিকোড যখন করবে তখন কিভাবে করবে। এই দেখো, তুমি ঋষি বেদ গ্রহ চন্দ্র পেয়েছো, তুমি আগে চন্দ্রকে নেবে, ডান দিক থেকে বাঁ দিকে নেবে। যেহেতু বলেছি অঙ্কানাম বামাগতি, চন্দ্র 1, গ্রহ 9, বেদ 4, ঋষি 7, 1947 পাবে। বুঝতে পেরেছো সৌমিত্র? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, তো এইবারে ব্যাপারটা হচ্ছে ঋষি শব্দের যতগুলো সমার্থক শব্দ আছে সবগুলো ব্যবহার করতে পারো। বেদ শব্দের ধরো শ্রুতি আছে, আমনায় আছে, সমস্ত শব্দ এখানে ব্যবহার করতে পারো। বিশেষ করে আগে যারা শ্লোক লিখতো তারা এই শালগুলোকে বসাবে কি করে, উপায় তো নেই। তখন বিভিন্ন, কারণ না হলে তো শ্লোক হবে না,
শ্লোকে যেরকম মানে মাত্রা আছে, সেখানে তো বেদ শব্দ নাও যেতে পারে, হয়তো শ্রুতি শব্দ যাবে সেখানে, তখন শ্রুতি শব্দ ব্যবহার করবে। চন্দ্রের জায়গায় শশাঙ্ক, শশধর, যা শব্দ চাও তুমি দিতে পারো, চন্দ্রের সমার্থক শব্দ। ঠিক আছে, এটা ফ্লেক্সিবল একটা প্রেজেন্টেশন। ঠিক আছে, বেশ, আমরা আরেকজনকে ধরি। মনামি, তোমার জন্মসাল কত? 1993। 1993। ব্যাস, এটাকে যদি তোমাকে কোডিং করতে বলি, কিভাবে কোড করবে? চন্দ্র। না, এই তো ভুলটা করে বসলে। আমি কি বলেছি? অঙ্কানাম বামাগতি। তার মানে তোমাকে কি করতে হবে? তোমাকে আগে ডান দিকেরটা নিতে হবে, তারপরে বাঁ দিকে আসতে হবে। গুণ। 3 গুণ। গুণ গ্রহ। 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 আচ্ছা, আবার গ্রহ দেবে, ঠিক আছে, দাও গ্রহ। চন্দ্র। চন্দ্র পরিমিতে খ্রিস্টাব্দে। পরিমিতে খ্রিস্টাব্দে। দেখো, গুণ গ্রহ গ্রহ চন্দ্র পরিমিতে খ্রিস্টাব্দে, এরকম দেওয়া যায়। তুমি এটাকে এইভাবে কোড করতে পারো। ঠিক আছে, তো স্যার গ্রহ যদি না দিয়ে যদি অন্য কিছু দেওয়া যায়, মানে দুবার গ্রহ হয়ে হ্যাঁ, যাচ্ছে। ওইটাই শুনতে খারাপ লাগছে না? তো শরীরের 9টা রন্ধ্র আছে জানো তো? তো নবদ্বার, গীতাতেও আছে, নবদ্বারে পুরে দেহি। ঠিক আছে, তুমি ওখানে রন্ধ্র শব্দ ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো রত্ন, রত্ন শব্দটা আবার সমস্যার, সেখানে 5 বা 14 হতে পারে। তুমি তুমি রন্ধ্র শব্দ ব্যবহার করতে পারো, গ্রহ রন্ধ্র। সবাই যাতে বুঝতে পারে এরকম একটা শব্দ দিতে হবে, বুঝতে পেরেছো? তো এই হলো বিষয়। তো বেশ, তাহলে গুণ গ্রহ রন্ধ্র চন্দ্র পরিমিতে, বা শুনতে ভালো লাগছে, গুণগ্রহ রন্ধ্র চন্দ্র পরিমিতে খ্রিস্টাব্দে আমাদের মনামি জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, মানে কোডিংটা বোঝা যাচ্ছে মনামি? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ, আমরা আরেকটা কোডিং করি। 1857, এটা কে কোড করবে? কে বলেনি একবারও? জয়শ্রী, বলো। হ্যাঁ স্যার বলছি। কি মনে রাখবে? বামাগতি। বামাগতি, হ্যাঁ। ঋষি। ঋষি। স্বর। স্যার স্বর বলে হ্যাঁ, স্বর বলা যাবে তো? বাণ শব্দের যত সমার্থক শব্দ আছে ব্যবহার করতে হ্যাঁ, পারো। স্বর। গজ। চন্দ্র। হ্যাঁ, পরিমিতে পরিমিতে খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে। খুব মজার, এটা খুব সহজে হয়ে যায়। এইবারে হ্যাঁ, স্যার। হ্যাঁ, আমাদের তো খ্রিস্টাব্দ আছে, এটা কিন্তু তুমি একেবারে মানে থিসিসেও লিখতে পারো। মানে যারা থিসিস লিখছো বা কোনো স্ট্যান্ডার্ড জায়গায় লিখছো, তারা কিন্তু এটা লিখতে পারো। এটা হ্যাঁ, এরকম স্যার, ভাবে হ্যাঁ। লেখা হয়েছে আগে। তো খ্রিস্টাব্দে, তারপরে তুমি বললে জানুয়ারি মাসস্য অমুকে দিনাঙ্কে। যাই হোক, তো এই হলো বিষয়। তো এবারে তুমি আরো যদি এটাকে আরো সুন্দর শ্রুতিমধুর করতে চাও, তুমি স্বরের জায়গায় ইস্যু শব্দ ব্যবহার করলে, গজের জায়গায় হস্তির যদি আরো কোনো সমার্থক শব্দ আছে সেটা ব্যবহার করতে পারো, চন্দ্রের জায়গায় আরো কোনো সমার্থক শব্দ ব্যবহার করতে পারো। মানে তুমি এটাকে আরো সুন্দর করতে পারো, সাহিত্যিক একটা ভাব আনতে পারো আর কি, সংখ্যার মধ্যে যেন একটা সাহিত্যের অবকাশ রয়েছে। ঠিক আছে, তো এভাবেও কিন্তু কোডিং করা হয়। এবার মজাটা হচ্ছে, আগে যখন লেখা হতো জানো তো, তখন তো খ্রিস্টাব্দ ছিল, কিন্তু সকলে খ্রিস্টাব্দ এত লিখতো না, কারণ তখন ইংরেজির এত চল তো ছিল না। আর ইংরেজরা আসার পর ইংরেজি শিক্ষার বা ইংরেজদের যখন একটু বেশি বাড়বাড়ন্ত হলো, তখন আমরা খ্রিস্টাব্দ ব্যবহার করছি ওদের মতো করে। না হলে আগে আমরা কি ব্যবহার করতাম? বিক্রমাব্দ ব্যবহার করতাম, শকাব্দ ব্যবহার করতাম,
বঙ্গাব্দ ব্যবহার করতাম, ঠিক কি না? তো এই হচ্ছে বিষয়। তো সেখানে কি করতো বলতো, এরকম করে দিত ঋষিবেদ গ্রহচন্দ্র মিতে শাকে, শকাব্দে ওই জায়গায় দিত শাকে। কারা কারা বিষ্ণুপুর গেছো? বিষ্ণুপুর ঘুরতে গিয়েছিলে কারা? কেউ একজন বলো, চিন্তা নেই, আমি কিছু জিজ্ঞাসা করব না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি বিষ্ণুপুর কেউ যাওনি একবারও? অভিজিৎ, বিষ্ণুপুর গেলে না একবারও? না স্যার, শুনেছি কিন্তু যাওয়া হয়নি। আচ্ছা, বিষ্ণুপুর যেতে হবে না। আটপুর গেছো? না। আটপুর গেছো কেউ? বেশ। কারণ এইগুলোতে গেলে দেখবে মন্দিরের গায়ে অনেক লেখা আছে, ঠিক আছে? তো সেই সেখানে এরকম সুন্দর করে মানে গৌড়ীয় লিপিতে, মানে বাংলা লিপিতে, প্রাচীন বাংলা লিপিতে এরকম সুন্দর করে লেখা আছে, কিন্তু ওখানে শকাব্দ দেওয়া আছে। শকাব্দতে কীরকম থাকে জানো? শাকে। ধরো এরকম আছে, এত পরিমিতে শাকে, বা এত পরিমিতে সম্বৎসরে, বিক্রম সম্বৎ বোঝাতে গেলে এত পরিমিতে সম্বৎসরে, বা এত মিতে সম্বৎসরে। পরিটা সবসময় নাও থাকতে পারে। ধরো শেষেরটা বলছি, ঋষিশ্বর গজচন্দ্র মিতে খ্রিস্টাব্দে, বুঝে নিতে হবে যে এখানে 1857 সালকে বোঝাচ্ছে। কিভাবে ডিকোড করব আমরা? প্রথমে চন্দ্রের যখন আমরা ডিকোড করব তখন আমরা আবার একই রকমভাবে ডান দিক থেকে বাঁ দিক যাব। আগে চন্দ্রকে নেব 1, তারপরে গজকে নেব 8, তারপরে স্বরকে নেব 5, তারপরে ঋষিকে নেব 7। এটা যেন মাথায় থাকে। যখন কোডিং করব তখন আমরা ডান দিক থেকে বাঁ দিক কোডিং করব, আর যখন ডিকোডিং করব তখন আবার ডান দিক থেকে বাঁ দিক ডিকোডিং করব, ঠিক আছে? এটা যেন আমাদের মাথায় থাকে। তো এই হলো বিষয়। এখানে বর্ষলেখা খুব স্যার সোজা। এখানে পরিমিতে বা মিতে কথাটার অর্থ কি পরিমাপ বা এই? হ্যাঁ হ্যাঁ, এখানে কি এই পরিমাণযুক্ত খ্রিস্টাব্দ, আচ্ছা বুঝতে পেরেছো? এই পরিমাণযুক্ত খ্রিস্টাব্দ, পরিমাণটা কি? ওই সংখ্যা পরিমাণ। ঋষি স্বর গজ চন্দ্র দিয়ে যে সংখ্যাটা হয় সেই সংখ্যা পরিমিত খ্রিস্টাব্দ। ঠিক আছে আচ্ছা চন্দন, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আসলে এখানে শূন্য হলে কি হবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, কেউ তো বললই না। শূন্য হলে কি হবে? আপনি তো 1 থেকে বললেন। শূন্যের জন্য আকাশ আছে, আকাশকে শূন্য বলা হচ্ছে, ঠিক আছে? 1-এর জায়গায় তোমরা শুধু চন্দ্র কেন, ব্রহ্ম শব্দ ব্যবহার করতে পারো। ব্রহ্ম 1, চন্দ্র 1, ঠিক আছে? শূন্যের জন্য আকাশ শব্দ ব্যবহার করবে। এবং আকাশের যত সমার্থক শব্দ আছে, শূন্য শব্দটা ডিরেক্ট ব্যবহার করতে পারো। গগন, অম্বর, অভ্র, নভস, আকাশ, ঠিক আছে? হ্যাঁ, কে বলছো? কে বলছো? আমি বুঝতে পারছি না। খুব কেটে যাচ্ছে। কার কথা বুঝতে পারছি না। স্যার যদি 2000 সাল হয় তাহলে কি? আচ্ছা হ্যাঁ, করো চন্দন, তুমি করো, বলেছে যখন তোমাকেই করতে হবে। বলো কি হবে? একটু সুন্দর করে সাহিত্য দাও দেখি, দেখি কিভাবে দিতে পারো। প্রথমে আকাশের কি কি থাকে? আকাশও শব্দ দিতে পারো। আকাশ, আকাশ গগন। দূর, এতগুলো আকাশও বললে হবে? আকাশ গগন। আকাশ গগন। নভ, নভ কি আকাশকে বলা হয়? হ্যাঁ, নভস, নভ। তারপরে বলো। খাম, হ্যাঁ, খাম বলা হয় স্যার। আকাশ। হ্যাঁ, হ্যাঁ, নভ খ মিতে খ্রিস্টাব্দে। আমি হলে কি বলতাম বলো তো? শূন্যাম্বর, শূন্য মানেও তো শূন্য। শূন্যাম্বর। তারপরে নভস শব্দ আছে, যেহেতু তুমি বলেছো আমি তাই নিলাম। শূন্যাম্বর, নভ, অভ্র। অভ্র মানেও হচ্ছে নভোভ্রমিতে খ্রিস্টাব্দে।
শূন্যাম্বর নভোভ্রমিতে খ্রিস্টাব্দে। এগুলো বললাম, তুমি তোমার মতো করতে পারো। পক্ষ এই দুইটা তো পক্ষ হবে নাকি? ও সরি 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 সরি, সবগুলোই শূন্য করে দিয়েছি, সরি। নভ পক্ষমিতে, ঠিক আছে। এবার দুইয়ের জন্য তুমি যদি বলো আরও সুন্দর কিছু ভাববে, ঠিক আছে। নভ তো বিসর্গ আছে, মানে অ এর কিছু থাকলে খুব সুন্দর হতো। আচ্ছা, কটা অয়ন? স্যার উত্তরায়ণ, দক্ষিণায়ন, ঠিক আছে। তাহলে দুইয়ের জন্য অয়ন শব্দ ব্যবহার করতে পারি। শূন্যাম্বর নভোয়ন, ওখানে লুপ্ত অ আছে একটা, এক সেকেন্ড, লুপ্ত অটা দিয়ে দিচ্ছি আমি। শূন্যাম্বর নভোয়নমিতে খ্রিস্টাব্দে। হ্যাঁ বলো, কি বলছিলে? স্যার এইগুলো তো সবই শূন্যেরই সমার্থক শব্দ স্যার। হ্যাঁ, বোমের, শূন্যেরই সমার্থক শব্দ। তাহলে আকাশ ছাড়া শূন্য আর কিছু হয় না স্যার? আহ, আপাতত পাচ্ছি না। লয় শব্দ তো স্যার ব্যবহার করা হয় মনে হয়। আকাশ, আকাশ শব্দ ব্যবহার করো আর শূন্য শব্দ ব্যবহার করো। আচ্ছা অভিজিৎ, লয় শব্দ ব্যবহার করতে পারবে না নয়, পারবে, কিন্তু বিষয় হচ্ছে মানে শিষ্ট প্রয়োগ দেখেছো? না স্যার, এমনি লয়টা এমনি শুনেছিলাম মনে হয়, এই জন্য হ্যাঁ, ওই বললাম। জন্য আমি ব্যবহার করি না। আমি শিওর যতটুকু আমি ততটুকুই বলছি আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বেশ। আচ্ছা, এটা বোঝা গেছে তো এতদূর? হ্যাঁ স্যার বোঝা গেছে। বেশ। আকাশ। হ্যাঁ, হ্যালো স্যার, অয়ন অয়ন না মানে না, আকাশ। অয়নটা হচ্ছে দুইয়ের জন্য। দুই আমি পক্ষ দিতে পারতাম, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। আমি অয়ন দিয়েছি কারণ উত্তরায়ণ দক্ষিণায়ন আছে, দুটো অয়ন, তার জন্য অয়ন মানেও দুই, ওটাকে ব্যবহার করেছি। স্যার ঠিক আছে ভ্রমিতে স্যার, মানে ঠিক স্যার আছে। ভ্রমিতে পুরো শব্দটা। কোথায় ভ্র, কোথায়? শূন্যাম্বর নভ নভ অয়নমিতে, খমিতে। অয়নমিতে। শূন্যাম্বর নভ, হ্যাঁ স্যার। ঠিক আছে। হুম, বেশ। সেই প্রথমটা মানে একটু চেঞ্জ হবে, প্রথমে আকাশ গগনের যেটা লেখা, ওখানে দুইটার জায়গায় হ্যাঁ, ওটা পক্ষ দুইটার বা জায়গায় এখানে অয়ন দেওয়া। ইয়ে করতে হবে তোমাকে, পক্ষমিতে করো, ঠিক আছে। বেশ, তো মোটামুটি আমরা বুঝতে পেরে গেছি বিষয়টা, তাই তো? ধরলে অসুবিধা হবে না, আমরা পারবো, অসুবিধার কিছু নেই। বেশ, ঠিক আছে। স্যার এই শকাব্দ বা বিক্রমাব্দ যদি কোথাও লেখা থাকে, তাকে যদি খ্রিস্টাব্দে চেঞ্জ করতে চাই, কি মানে কত যোগ করতে হবে বা? ওটা ওটা দেখতে হবে একটু, ঠিক আছে, যে তোমার বিক্রমাব্দ হলে উম, কত হবে, ঠিক আছে। যেমন বিক্রমাব্দ হলে জেনারেলি 58 বা 57 অ্যাড করে, ঠিক আছে। আচ্ছা আর শকাব্দের জন্য, ঠিক আছে, শকাব্দের জন্য 78 তোমাকে অ্যাড করতে হয়। আচ্ছা তাহলে ঠিক আছে। 78 আর 58, ঠিক আছে। বিক্রমাব্দের জন্য 58 আর শকাব্দের জন্য 78। তবে এটা একটা জেনারেলাইজেশন বললাম, তুমি আরেকটু পড়ে নেবে। আচ্ছা কারণ ঠিক কি, আছে। কারণটা কি, কারণটাও তোমাকে বলছি। কারণ ওদের ওখানে মাস গণনা কেমন হতো, ওখানে হয়তো এখানে যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর, জানুয়ারি হ্যাঁ মানে মিড পৌষ, পৌষ মাসের মাঝামাঝি, হ্যাঁ মানে যখন ইংরেজি বর্ষ শুরু হবে তখন ওই বর্ষের হয়তো হয়তো মাঝামাঝি চলছে, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এর ফলে কোথায় 78 যোগ করবে আর কোথায় 79 যোগ করবে, এটার জন্য একটু দেখে নিতে হবে, আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? জেনারেলি 78 যোগ করা হয়, যদি একেবারে ইয়ে না পাওয়া যায়, মাস না পাওয়া যায়, তাহলে 78 যোগ করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বেশ। তো এই হলো আজকে আমাদের পড়া। আমরা, এটা তো গেল কোডিং, এবারে ডিকোডিংটা একবার দেখা যাক। কয়েকটা দিই নাকি আমরা, দেখি করতে পারছি কিনা।
এটা একটু অন্যরকম দেব। বেদ রন্ধ্র কলামিতে শকাব্দে, দেখি এটা কি বলতে পারে। কে বলবে বলো, এটা কত শকাব্দকে বলা হচ্ছে? কেউ বলো তো। সৌমিত্র, সুস্মিতা, সুস্মিতা আপনি বলুন। সুস্মিতা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ। স্যার তাহলে কলা শব্দে কত সংখ্যা বোঝাচ্ছে? স্যার ষোড়শা কলা। কলাটা কি ষোড়শ কলা? হ্যাঁ, সে ষোড়শ কলা কলা। মানে ষোড়শ কলা। হ্যাঁ, হ্যাঁ, ষোড়শা কলা মিতেটা সৌম্য তো পুরুষা। এমনি, মিতে তো এমনি। পরিমিতে এমনি। হ্যাঁ, একদম একদম। না, এবারে বলো তাহলে কি করা যায়। স্যার তাহলে এটা 1694। হ্যাঁ স্যার, কলাটাকে আগে 16 1694। লিখি, রন্ধ্র হচ্ছে 9, হ্যাঁ ঠিক আছে, আর আর বেদ হচ্ছে 4, 4। ব্যাস 1694। বোঝা গেছে? এইরকমও থাকতে পারে। এইবারে অনেক সময় রন্ধ্রটা না শূন্যর জন্যও ব্যবহার করে, যেমন রন্ধ্র মানে কি ছিদ্র, ছিদ্রটা শূন্যের মতো দেখতে হয় না, ওই জন্য অনেকে মানে এটাকে 1694ও বলে, আবার 1604ও বলে। এগুলো কনফিউশন হয়ে যায়, কনফিউশন হয়, ঠিক আছে। এইবারে মজাটা দেখো, এইবারে তোমরা বুঝতে পারবে যে চাপটা কখন হয়। নাগেন্দু গোত্র ক্ষিতি সংখ্যে শাকে, শাকে মানে শকাব্দে, সংখ্যে মানে ওই পরিমিতে। নাগেন্দু গোত্র ক্ষিতি সংখ্যে, ঠিক আছে। দেখি এবারে বলো, নাগ মানে কি প্রথমত? নাগ মানে সর্প স্যার। না, হাতিকে বলে নাগ, সর্পও হয়, হাতিকে বলে নাগ। দিগজ, হাতি মানে কি 8টা দিগ্গজ। গজ। নাগ ইন্দু, ইন্দু চাঁদ। গোত্র, গোত্র হচ্ছে পর্বতের সমার্থক শব্দ, আর ক্ষিতি হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। পৃথিবীর সংখ্যা 1টি। বেশ, তাহলে এবারে তো বলা উচিত। কে বলবে? স্যার জয়শ্রী, গোত্র। জয়শ্রী, 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 এক সেকেন্ড, জয়শ্রী বলুক। গোত্র হচ্ছে পর্বত, পর্বতের সংখ্যা হচ্ছে 7। স্যার জয়শ্রী এটি বলবে? হবে, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হবে 1718। দাঁড়ো দাঁড়ো, এক এক করে বলো। ক্ষিতি হচ্ছে 1, স্মৃতি 1, গোত্র গোত্র হচ্ছে 7, হুম, ইন্দু ইন্দু, হচ্ছে 1, নাগ, নাগ হচ্ছে 8। হ্যাঁ, তাহলে কত হলো? 1718 1718 18 শকাব্দে। শকাব্দে। বুঝতে পেরেছো? এই হ্যাঁ স্যার। হচ্ছে পদ্ধতি, এইভাবে ডিকোড করতে হবে। তো এরকম অনেক স্যার মজার মজার। শাকে মানে শকাব্দে। হ্যাঁ, শকাব্দে। দেখি এবারে কে করতে পারে, এটাও ওই রকমই। শর वेदर्शी भूमाने शाके, सर्वेदर्शी भूमाने शाके। বেশ, আমি বলি কারোকে, সেই করো তাহলে সুবিধা। কে করবে, কে করবে? সৌমিত্র করবে? দেখি স্যার হয় কিনা। হ্যাঁ, ভূ মানে কি বলো, ভূ মানে কি? পৃথিবী। পৃথিবী, পৃথিবীর সংখ্যা কটা? 1টা। হবে। তারপরে ঋষি, ঋষি কটা? ঋষির জন্য কটা শব্দ দিয়েছে? ঋষি 7টা। আরে সপ্তর্ষি ভুলে যাচ্ছ? আচ্ছা, হ্যাঁ। 7। বেদ তারপরে কটা? 4, আর স্বর হবে 5। স্বর কটা?
ব্যাস আচ্ছা। 1745। তাহলে এটা কি হবে? 1745 শকাব্দে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইরকম যখন যারা আমাদের মধ্যে কারা কারা এখানে পুঁথি নিয়ে কাজ করছো, কজন কেউ পুঁথি নিয়ে কাজ করছো কি? কি না স্যার, অভিজিৎ করছো নাকি? না স্যার। আচ্ছা, যারা পুঁথি নিয়ে কাজ করবে তারা এরকম দারুণ মজার মজার সব সংখ্যার কোডিং পাবে। এই যেগুলো বলা হচ্ছে এইগুলো তোমার কোনো না কোনো পুঁথির থেকেই তোলা হয়েছে, ঠিক আছে? তো এই রকম পাবে বিভিন্ন পুঁথি থেকে। তো বেশ খুব ইন্টারেস্টিং। তোমরা এখন জানো কিভাবে কোডিং করতে হবে, কিভাবে ডিকোডিং করতে হবে। তোমরা সেভাবে কোডিং ডিকোডিং করে বর্ষ লিখতে পারো, অথবা যেটা ট্র্যাডিশনাল পদ্ধতি আছে এরকম যেটা আমরা লিখলাম এইমাত্র, তোমরা এরকমভাবে সুন্দর করে বর্ষ লিখতে পারো। ডেট, মান্থ মানে ডে, মান্থ অ্যান্ড ইয়ার এভাবে লিখতে পারো। অথবা শুধুমাত্র বর্ষকে যদি নির্দেশ করতে চাও এভাবে সুন্দর করে কোডিং করে বর্ষ লিখতে পারো। আর এখানে আমরা ডিকোডিংও করলাম। তো এবারে বাকিটা তোমাদের অভ্যাসের উপরে দাঁড়িয়ে আছে। যারা যত অভ্যাস করবে, যত লিখবে, তত তোমরা বুঝতে পারবে। আর লিখতে লিখতে কোথাও যদি আটকায়, পরবর্তীকালে যারা ক্লাস নেবেন তাদের সাথে অবশ্যই কথা বলে নেবে, এবং তারা তোমাকে তোমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। তারপরে যদি আমার ক্লাস থাকে আমি তো অবশ্যই সেখানে আলোচনা করে দেবো যদি কারোর কোনো কনফিউশন থাকে। ঠিক আছে? যদি কারো প্রশ্ন থাকে একটু করে নাও প্রশ্ন। বর্ষ লেখা সোজা, মানে খুব কঠিন নয়, মানে এটা তোমরা সকলে পারবে আমি জানি। আগে শুধু ডেটটা লিখে দিতে শর্টকাট, এখন ওই শর্টকাটে তোমরা যাবে না। তোমরা এবারে বা লিখলে অন্তত জানবে এটা হচ্ছে এইভাবে লিখতে হয়, এবং তোমাদের লেখাতে ভুল হবে না। বেশ, তাহলে এটা বলেই আমি সকলকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানিয়ে আমি, আচ্ছা রামানন্দ রেইজ হ্যান্ড করেছো, রামানন্দ বলো বলো। না স্যার, এটা আগে হয়েছে। আচ্ছা, আগে হয়েছে, বেশ ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ অভিজিৎ বলো। সংখ্যায় অনেক সময় গুণ হয় আর অনেক সময় যোগ হয়। মানে এই যখন বলা হয় দ্বিশত, তখন এটা গুণ হলো, মানে 200 বোঝাচ্ছে। আবার যখন বলা হচ্ছে দ্বিচত্বারিংশৎ, তখন ওখানে যোগ হচ্ছে। হুম। হ্যাঁ, ওটা তো তাহলে একটাতে কি দ্বিগু হচ্ছে আর একটাতে দ্বন্দ্ব হচ্ছে? ও সব পরে বলবো ভাই, সমাসের সময় বলবো। অভিজিৎ ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করি। ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ তোমরা মন স্যার। দিয়ে তোমরা ভাষাটা সুন্দর করে শিখে নাও এবং অভ্যাসের মধ্যে থেকো। আমরা নতুন জিনিস এখন শেখাচ্ছি না, খুব বেশি অভ্যাসের মধ্যে রাখছি, কিন্তু আবার নতুন জিনিস শেখা শুরু হয়ে যাবে। ওই জন্য যতদূর শেখানো হয়েছে একবার একটু জাস্ট যারা খাতায় লিখছো একবার চোখ বুলিয়ে নিও যে এতটা পড়া হলো, আগামী সপ্তাহ থেকে আবার নতুন জিনিস পড়ানো শুরু হবে। ঠিক আছে? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার।